যেন আপনি গৌতম রায়ের লগে মিলিয়া গৌতম রায়ের কাছ থেকে বিরাট বড় একটা অ্যামাউন্ট আপনি লইছেন আর মান্থলি আপনারে 5 লাখ টাকা করে দেব হইব আর একটা ক্যাশ অ্যামাউন্ট এট এ টাইম আপনারে বড় একটা পয়সা দেব হইছে আর মান্থলি আপনারে 5 লাখ টাকা দেব হইব ওটার কারণে আপনি এটা মানে বাদ দিলাইছেন আর এরপরে পাবলিকের কাছে আপনি ওটাও হইছেন যেন সরকারে আপনার দাবি মানি লিছে পরে আপনার এটা বলেন বাতবাজি ধরা পড়ছে আপনি রাজ্যসভা ভোটও বিরাট বড় একটা অ্যামাউন্ট লইছেন লইয়া আপনি মানে এটা মানে একটা 2 নম্বরে খরচ হয় তো আপনি প্লিজ ওটা ক্লিয়ার করেন। তো আজকের আমরা এই বরাকণ্ঠ এই জনতার আদালত অনুষ্ঠানটা শুরু করার লাগিয়া আমরা বরাকণ্ঠর প্রেসিডেন্ট জাকের বাইরে মঞ্চে হওয়ার লাগে অনুরোধ করিয়া জাকের বাইরে লাগে একটা জোরদার হাততালি দিও। থ্যাংক ইউ খৈরুল ভাই। বরাকণ্ঠর পরিচালনায় ডক্টর এপিজে আবুল কালাম গ্লোবাল এইচএস স্কুলের সহযোগিতায় আজকের জনতার আদালতে আপনাদেরকে স্বাগত। তো আজকের আমরার প্রোগ্রামও যিনি আরোপী হিসাবে থাকবেন উনি হলেন খাটিগোড়ার 2 বারের বিধায়ক তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, নর্থ ইস্ট ইন্ডিয়া ইমারাতে শরিয়া এন্ড নদাতুত তামিরের সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি হযরত মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়ারে মঞ্চ স্বাগতম করিয়ার আমি এটা জোরদার হাততালি দিয়ে স্বাগতম করেন প্লিজ। আজকের আমরার জনতার আদালতর যিনি জাজর ভূমিকা পালন করবা তাই নইলে গিয়া অ্যাডভোকেট আতিকুল বাড়ি চৌধুরী, তাই নইলে গিয়া ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন করিমগঞ্জের প্রেসিডেন্ট। তো অ্যাডভোকেট আব্দুল বাড়ি চৌধুরী সাড্ডে মঞ্চত অনুরোধ করিয়ার আবার লগে হাততালি দিয়া সাড্ডে সম্মান জানাইবা। আপনারা নিশ্চয় জানেন ডক্টর এপিজে আবুল কালাম গ্লোবাল এইচএস স্কুল যে স্কুলে আজকে আমরা প্রোগ্রামের স্পন্সর দিছে। তো এই স্কুলের মানে এই যে রিসেন্টলি যেটা মেট্রিকের রেজাল্ট হইছে এই এত অঞ্চলের মাঝে অনেক ভালো একটা রেজাল্ট হইছে। তো এই রেজাল্টও 2 জন স্টুডেন্ট, একজনে ডিস্টিংশন পাইছেন আর একজনে স্টার মার্কস পাইছেন। তো এই 2 জন স্টুডেন্টে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে মোমেন্টো এবং গামছা দিয়া সম্মান জানানি হইব। তো আমি রিকোয়েস্ট করি আর আমিরুল ইসলাম খান এন্ড মোহাম্মদ তাহমিদুল হক 2 জনের মঞ্চ আবার লগে। আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে বরাকণ্ঠের ডিরেক্টর মিস্টার খৈরুলের নামে মিস্টার আমিরুল ইসলাম খান 88.52% রেজাল্ট পাইছেন। এটা জোরদার একটা হাততালি দিয়ে উৎসাহিত করার লাগে সবাই। মোহাম্মদ তাহমিদুল হক 77.89% মার্কস পাইছেন। তো তানে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে মিস্টার ইফজাল হোসেনে গামছা এবং মোমেন্টো দিয়ে সম্মান জানাইবা। থ্যাংক ইউ। তো আজকের প্রোগ্রামটা শুরু করার লগে আমরা আজকে সম্মানিত জাজ মিস্টার আতিকুল বাড়ি চৌধুরী সাড্ডে মানে রিকোয়েস্ট করি আর আমরা পারমিশন দেওয়ার লগে আজকের যে আমরা কার্যটা স্টার্ট করার লগে আজকের আদালতের কার্যক্রম শুরু করার জন্য আমি অনুরোধ। থ্যাংক ইউ স্যার। তো আজকে কাঠগোড়াত আছেন কাটিগোড়ার 2 বারের প্রাক্তন বিধায়ক হযরত মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়ার উপরে সর্বপ্রথম যেটা আরোপ আমরা কাছে কমসে কম আমরা যে 2 দিন আগে একটা প্রেস মিট করছিলাম যে আজকে জনতার আদালত অনুষ্ঠিত হইব আর মৌলানা সাহেব থাকবা। তো আমরা কাছে কমসে কম 100 জন মানুষে একটা মানে আরোপ বা একটা কোয়েশন ফাটাইছে যেন প্রাক্তন বিধায়ক সাহেব এটা জিকার করার লগে যেন তাইন যখন এমএলএ আসলা কাটিগোড়ার এমএলএ আসলা সেকেন্ড টার্ম মোস্ট প্রবাবলি তখন রাজ্যসভা ভোট হয়েছিল ও রাজ্যসভা ভোটও বিরাট বড় একটা অ্যামাউন্টের কারণে তাই এইখানে মানে একটা কারচুপি হয়েছে বা যেটাও একটা কিছু করছেন তাই বড় একটা অ্যামাউন্ট লইয়া ও একটা আরোপ লাগছে। আর যেটা আমরা হয়েছে এটা মানে অন প্রায়োরিটি বেসিস মানে সর্বপ্রথম ও কোয়েশ্চন দিয়ে আমরা স্টার্ট করতাম। সুতরাং আমরা বরাকণ্ঠ আমরা জনতারে আমরা মনে করি আমরা সব ফ্যামিলি যেহেতু জনতার রিকোয়ারমেন্ট হইল গিয়া যেন ফার্স্ট কোয়েশ্চন ওটা হইতো ওটার লগে মৌলানা সাহেবের কাছে ফার্স্ট কোয়েশ্চন হইল গিয়া যেন আপনি রাজ্যসভা ভোটও বিরাট বড় একটা অ্যামাউন্ট লইছেন লইয়া আপনি মানে এটা মানে একটা 2 নম্বরে খরচ হয়। তো আপনি প্লিজ ওটা ক্লিয়ার করেন।
আসসালামু আলাইকুম। আমি এই প্রশ্নের জন্য সর্বাগ্রে যেটা বলতে চাই, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে কোনো কিছু শোনার পর তথ্য সংগ্রহ না করে সঠিক তথ্যাদি সম্বন্ধে অবগত না হয়ে অন্যের কাছে বিষয়টি বলা বা প্রচার করা মিথ্যা বলার সমতুল্য। এখানে যে প্রশ্নটা হয়েছে, আমি দীর্ঘ সময় নেব না, বিষয়টা প্রায় ক্লোজ চ্যাপ্টার। অনেক সমালোচনা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, এবং যেগুলি সম্বন্ধে যা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম আমার ইন্টারভিউ নিয়েছে, প্রচার করেছে, সেখানেই আমি বলেছিলাম এ ধরনের কোনো অভিযোগের সত্যতা যদি কারো কাছে থাকে সেটা প্রমাণ করে দিতে পারলে আমি কৃতজ্ঞ থাকব। নতুবা আমি এই চ্যালেঞ্জ জানাবো, স্বল্প সময়ের মধ্যে যদি কারো হিম্মত থাকে এ ধরনের অভিযোগ সত্য মনে করেন, তাহলে কোরআনের আরেকটি সিদ্ধান্ত, তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, প্রতিপক্ষকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন নবীজিকে, যারা কোনো যুক্তি তর্ক মানে না, বিনা প্রমাণে অভিযোগের পর অভিযোগ করে তাদের আপনি চ্যালেঞ্জ দিন যে তোমরা আসো, তোমাদের স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে আমিও আসবো, আর একটি মাঠে যাব, সেখানে গিয়ে বলবো যে যদি যে মিথ্যাবাদী হয় আল্লাহর গজব যেন তার উপর পড়ে। আজও সেই চ্যালেঞ্জ আমি জানাচ্ছি, কারো যদি এ ধরনের অভিযোগ কোনো সপক্ষে কোনো প্রমাণ থাকে, আল্লাহর কসম করে বলতে পারেন বলুন, নতুবা মুবাহালা আরবিতে বলে মাঠে গিয়ে চ্যালেঞ্জ করার জন্য চ্যালেঞ্জ করুন। নতুবা যেটা আমি বলতে চাই, ক্লোজ চ্যাপ্টার, সমস্ত আসাম এবং ভারতবর্ষের মানুষ এই ষড়যন্ত্র সম্বন্ধে মোটামুটি অবগত হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধেও এ ধরনের তহমত অভিযোগ উঠেছিল অন্য ধরনের এক নবীর উপর। প্রায় 9 বছর পর আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আল আনা হাসহাসাল হক, 9 বছর পর সত্য উদ্ভাসিত হলো যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, জুলাইখা তাকে তার ফাঁদে ফেলতে চেয়েছিলেন। আমিও সেই হিসাবে তখনও বলেছিলাম যে আমি নবী নই, রসুল নই, সুতরাং 9 বছর লাগবে না, এর আগেই জনগণ জানতে পারবেন। এবং ইনশাআল্লাহ জেনে গেছেন যে কারা পয়সা নিয়ে রাজনীতি করে, পয়সার দোহাই দিয়ে রাজনীতি করে সবকিছু মানুষের কাছে প্রতিপন্ন হয়ে গেছে। এবং শেষ যদি কারো মনে সন্দেহ থাকে, তাহলে আমি আল্লাহর কসম নিয়ে মুবাহালার জন্য মাঠে স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেতে প্রস্তুত। যদি আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেন, আমি স্বাগত জানাবো। থ্যাংক ইউ। তো মৌলানা সাহেবের কাছে আরো 12টা কোয়েশ্চন হইল গিয়া, আপনি যখন বিধায়ক আসলা তখন কংগ্রেসের সরকার আছে, আর তখন বরাক ভ্যালিত গৌতম রায়ের মানে অঘোষিত মানে বরাকর রাজা হওয়া হইতো। ও টাইমও আপনার টার্মও আপনি আচানক একদিন মানে ওলা হইলা যেন কাটিগড়া বা খালাইন এটারে আমরা জানি যেন গেট হয়ে হওয়া এটা বরাকর। তো যত মানে গাড়ি যেগুলা আয় হিতে কি মানে লোড আর গুডস ক্যারিং গাড়ি যেটা আয়, ত্রিপুরা যায় বা অন্যান্য স্টেটও যায়, সব খালাইন খাটিগুলো ওই আইতে লাগে। তো এখান থেকে ওভারলোড, সেল ট্যাক্স, এমবিআই বা ও ধরনের গাড়ি সবসময় আয়, এখানে বিরাট একটা কেলেঙ্কারি হয় আর সবসময় টাকার বিনিময় হয়, যেটার কারণে এখানে লোকাল মানুষ অনেক মানে সাফার করে নিয়ে জিনিসটা। তো আপনি একদিন হইলা সারা লোকাল মানুষরে যেন চলো এটার বিরুদ্ধে প্রতিবাদ করতাম হইয়া আপনি এখানে একটা অনশন বা ধর্নাত বইছেন এখানে সব মানুষরে লইয়া, আর এটাতে আপনি খুব ভালো একটা রেসপন্স পাইছেন, সব মানুষ আপনার এটার সহযোগিতা করছে, যেহেতু আপনি ভালো একটা পদক্ষেপ নিছেন। ইনফ্যাক্ট ও টাইমও আপনি আরো বড় বড় আন্দোলনে জড়িত আসলা, কয়েকটা আন্দোলনে আপনি বিরাট সাকসেস হয়েছেন, যেটার লগে আপনারে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পার্টিকুলার ও আন্দোলন 2-3 দিন আপনি আন্দোলন করার পরে হঠাৎ একদিন আপনি রাত্রে হইছেন আপনার যে দাবি যেগুলো আছিল এগুলো আসাম সরকারে মানিয়া নিছে গিয়া হইয়া আপনি আপনার এই যে ধর্মঘট বা অনশন যেটা আছিল এটা আপনি উড্র করে লিছেন। কিন্তু পরে মানে মানুষে খবর পাইছেন যে আপনি গৌতম রায়ের লগে মিলিয়া গৌতম রায়ের কাছ থেকে বিরাট বড় একটা অ্যামাউন্ট আপনি লইছেন, আর মান্থলি আপনারে 5 লাখ টাকা করে দেব হইব।
আর একটা ক্যাশ অ্যামাউন্ট এট এ টাইম আপনারে বড় একটা পয়সা দেওয়া হয়েছে, আর মান্থলি আপনারে 5 লাখ টাকা দেওয়া হইব। ওটার কারণে আপনি এটা মানে বাদ দিলাইছেন। আর এরপরে পাবলিকের কাছে আপনি ওটাও হইছেন যে সরকারে আপনার দাবি মানি লিছে, পরে আপনার এটা বলেন বাতবাজি ধরা পড়ছে। তো এটা ব্যাপারে আপনি কিতা কইবা? এই অভিযোগটা আমি আজই সর্বপ্রথম শুনতে পেলাম। আমি ধর্নায় বসেছি, আমার মনে নেই গেইটের কোনো ব্যাপারে, রাস্তার ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে আমি দুবার ধর্নায় বসেছি। আমার ধর্নায় হাঙ্গার স্ট্রাইকে বসেছি, আমার ধর্নায় ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয় থেকে মানুষ এসে আমার ধর্নায় শরিক হয়েছেন। সেই ধর্নার ফল হয়েছিল রাস্তাঘাট সুন্দর হয়েছিল, রাস্তাঘাটের কাজ সুন্দর হয়েছিল, কিন্তু এ ধরনের ব্যাপার আমার জানা ছিল না। গৌতম রায় যে মন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে 10 বছর বিধায়ক ছিলাম। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দিন আমি ব্যক্তিগতভাবে কুৎসা রটানোর পক্ষপাতী নয়, যেহেতু আমি ইসলামী শিক্ষায় পেয়েছি মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করতে নেই। যদি প্রমাণ থাকে তাকে সামনে চ্যালেঞ্জ করেছি। আসাম বিধানসভায় আসামের মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয়কে এবং বর্তমানের মুখ্যমন্ত্রী তখন আসামের মন্ত্রী থাকা অবস্থায় দুজনকে বিধানসভার ভিতরে চ্যালেঞ্জ করে বলেছিলাম, সৎ সাহস থাকে যদি আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে আসামে গৌহাটিতে চাকুরি মেলা বলে চাকুরি দিয়েছেন স্বাস্থ্য বিভাগে, আসামে 34 থেকে 5% মাইনরিটি মুসলমান আছেন, কত পার্সেন্টের চাকরি দিয়েছিলেন? সৎ সাহস থাকলে বলুন। কেউ উত্তর দেননি। সুতরাং এসব ব্যাপারে গৌতম রায়ের সঙ্গে আমার কোন ধরনের আলাপ আলোচনা হয়নি। এই অভিযোগ আমি আজই শুনতে পেয়েছি এবং শুনতে পাওয়ার কারণে আমি ভাবছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তখনও এ ধরনের আজগুবি অভিযোগ উত্থাপিত হয়েছিল, যার কারণে মিশর থেকে, আফ্রিকা থেকে লোক তার বিরুদ্ধে মিছিল করতে মদিনায় এসেছিলেন। সুতরাং এর কোনো সত্যতা আমার জানা নেই এবং এটাকেও আমি একেবারে রাজনৈতিক খুব আলোচনা করতে চাই না, কিন্তু আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত, কেউ যদি এটার সামান্য প্রমাণ দিতে পারেন। কারণ আমি গৌতম রায়কে চ্যালেঞ্জ করে রাজনীতি করেছি, সে আমার গৌতম রায় আমার বন্ধু, চ্যালেঞ্জ করে রাজনীতি করেছি। এবং আপনারা শুনলে কাজ কিভাবে করতে হয় শুনলে খুশি হবেন। গৌতম রায় আসামের জনস্বাস্থ্য কারিগরি পিএইচই মিনিস্টার ছিলেন, দীনেশ প্রসাদ গোয়ালাও মিনিস্টার ছিলেন 2 টাইম, কিন্তু তাদের সমষ্টিতে যতটা জনস্বাস্থ্যের স্কিম করতে পেরেছিলেন তার চেয়ে অনেক বেশি কাটিগড়া আমি করিয়ে দেখিয়েছি। আমি যখন কাটিগড়ার বিধায়ক হই 35টি স্কিম ছিল, 12টি অকেজু ছিল, তার মধ্যে 35টি থেকে 12টি গেলে 23টি মাত্র চালু ছিল। এরপরে কাটিগড়ার যখন 2 টার্ম এমএলএ হয়ে শেষ হয় তখন বিধানসভায় প্রশ্ন করে, আমি ভেবেছিলাম যে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করতে পারে, বিধানসভায় প্রশ্ন করে বিধানসভার রেকর্ড থেকে, আসাম গভর্নমেন্টের রেকর্ড থেকে আমি এনেছি, এখন আমার ঘরে আছে, কোনো বন্ধু যদি চান আমি দেখাতে পারবো, যে গৌতম রায়ের সমষ্টিতে 175টি পিএইচই স্কিম হয়েছিল, দীনেশ গোয়ালার সমষ্টিতে 157টি এবং আতাউর রহমানের সমষ্টিতে 257টি স্কিম চালু ছিল। অনুরূপ ভাবে পূর্ত বিভাগেও দেখেছি, ধর্নার কথা নয়, পূর্ত বিভাগে সমস্ত কাটিগড়া বরাক উপত্যকার মধ্যে একটি সমষ্টি যেখানে পূর্ত সড়কের মধ্যে একটি কাঠের পুল ছিল, তাকে নেই। আমি যখন বিধায়ক হই 10টির মতো পুল ছিল, কাঠের সেতু, কিন্তু আমি যখন আমার শেষ হয় প্রত্যেকটি সেতু আরসিসি সেতু করে দিয়েছি। তাছাড়া আমি এখানেই ধন্য মনে করি নিজের 10 বছর এমএলএ হওয়া। সমস্ত কেবলমাত্র কাটিগড়ায় নয়, কাছাড়ের নয়, বরাক উপত্যকার যেখানে ক্রাইসিস দেখা দিয়েছে, আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি দেখা দিয়েছে, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, হিন্দু মুসলমান সংঘাত এসেছে,
তো সেখানে বিনা দ্বিধায় রাত্রে 2 থেকে 3টা হলেও একাকি আমার পিএসও বাড়িতে না থাকলেও একজন পিএসও এবং আমার দামান জামাই অ্যাডভোকেট রশিদকে সঙ্গে নিয়ে এই সমস্ত ক্রাইসিসের মোকাবিলা করেছি, শান্তি সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করেছি। যার জন্য একদিন তৎকালীন আসামের আইজিপি এসএন সিং 2:30টার সময় শিলচর রাঙ্গির গাড়িতে আমাকে পেয়ে দেখে আশ্চর্য হয়ে বলেছিলেন, স্যার আপনি একা এখানে কেন? এই এলাকাটা শুনেছি অন্য এলাকা। আমি বলেছিলাম সবাই আমার। তো এরপরে আমি খুব খুশি এবং আপনাদের এই কৃতজ্ঞতার শেয়ার করতে চাই। এসএন সিং 2 দিন থেকে শিলচর বরাক উপত্যকার 3টি জেলার এসপি, সব কমান্ডেন্টের অফিসার, কমান্ডিং অফিসার, সিআরপির অফিসার সবাইকে ডেকে শিলচর পুলিশ গেস্ট হাউসে এনে তাদের সম্মুখে, বিএসএফ এর অফিসার তাদের সম্মুখে আমাকে আমন্ত্রণ করে এনে সম্বর্ধনা দিয়ে বলেছিলেন, আমার চাকরি জীবনে এ ধরনের কোনো এমএলএ আমি পাইনি যিনি তার জীবনের মূল্য দিয়ে সরকারকে সাহায্য করেন। কালাইনের গন্ডগোলের সময় বরাক উপত্যকায় 2 জন মন্ত্রী ছিলেন, একজন ক্যাবিনেট মন্ত্রী, একজন মিনিস্টার অফ স্টেট। কিন্তু কালাইনের গন্ডগোল যখন একা কন্ট্রোল করে নিলাম, কালাইন থেকে 20 কিলোমিটার ভিতরে পাহাড়ি অঞ্চল যেখানে উগ্রপন্থীর ক্যাম্প আছে, সেখান থেকে একটি ফোন এলো, স্যার আমরা এখানে বিপদে, 3টি পরিবার। আমি এসপি কে বললাম আমি সেখানে যাব। এসপি বললেন, স্যার সেখানে উগ্রপন্থীর ক্যাম্প, আপনাকে সেখানে দিতে পারি না। আমি বললাম আপনি যদি একজনও সিকিউরিটি না দেন আমি যাচ্ছি এখনই। তারপর অবশ্য ভদ্রলোক 13 জন সিকিউরিটি দিয়েছিলেন। সিকিউরিটি অফিসার আমাকে বলেছিল, স্যার আমাদের ভয় লাগে, এরা তো উপরে থাকে। আমি বললাম AK-47, 56 নাই নাকি আপনাদের সঙ্গে? বললো আছে। আমি বললাম আমার 3 জন পিএসও যথেষ্ট। আমার 3 জন পিএস এর মধ্যে 2 জনকে এসপি দিয়েছিলেন AK-47। 2 জনকে ডেকে বললাম তোমরা তোমাদের AK-47 ফুল লোড করো, যখনই আমি ফায়ার বলবো তৈরি ফায়ার করে দিবে, কাউকে ভয় করবে না। সেখানেও গিয়েছি এবং তখন 2 জন মন্ত্রী যখন সেখানে শান্তি এসে গেছে, শান্তি রক্ষার জন্য এই বরাক উপত্যকার ক্যাবিনেট মন্ত্রী এবং স্টেট মন্ত্রী কালাইন যেতে চেয়েছিলেন। একজন এদিক থেকে নাম বলবো না, চিনবেন, 5 গ্রাম পর্যন্ত গিয়েছিলেন, আর একজন একটু পশ্চিমে। তখনই কাছাড়ের ডিসি চিফ মিনিস্টারকে মেসেজ দিয়েছিলেন, স্যার ওরা আসলে অসুবিধা হবে। চিফ মিনিস্টার সেখান থেকে মেসেজ দিয়ে বলেছিলেন, কাটিগড়ার এমএলএ থাকতে তোমাদের যেতে হবে না, এখান থেকে ফিরে যাও। সুতরাং এইসব ব্যাপারে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের দোয়ায়, আপনাদেরই সহানুভূতিতে এসব কাজ করতে পেরেছি। এবং এ ধরনের অভিযোগ এগুলো আমি আজকেই শুনে আমি এটা পূর্ণভাবে খণ্ডন করলাম। আর এটা আপনারা এখানে আমি দেখছি প্রায় সবাই বোধহয় মুসলমান, এই হিসেবে বলছি আল্লাহর কোরআনে করিমের যে আয়াত, মুবাহালার আয়াত, আমি মশলার কোন ব্যাপারে নিমাইসানপুরের ওয়াজে প্রথম চ্যালেঞ্জ করেছিলাম একটি মশলার ব্যাপারে, যদি এই মশলা কেউ বেদাত বলে না স্বীকার করে তাহলে সেই মাওলানাকে আমার সঙ্গে মুবাহালায় আসতে বলুন। এই হিসাবে আজও আমি বলবো, যারা জনমানসে হে প্রতিপন্ন করার জন্য, জনগণের রাজনীতি বড় কিছু নয়, আমার পেশা নয়। এবং আপনারা একটি কথা শুনলে খুশি হবেন, উলামায়ে কেরামকে তদন্তের জন্য আমি অনুরোধ করব। 10 বছর এমএলএ ছিলাম, এর পূর্বে 31 বছর সরকারি পুরা স্কেলে চাকরি করেছি, বেতন পেয়েছি। তারপরেও আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার 10টা টাকা বছরে যাকাত দিতে লাগে না। কারণ মাত্র 1000 টাকা সেভিংস থাকলে 250 টাকা যাকাত দিতে লাগে, 2.5%, 25 টাকা। আমার 10টা টাকা যাকাত দিতে লাগে না। আমি অত্যন্ত নিশ্চিন্ত ভাবে চলাফেরা করি। যা পেনশন পাই আলহামদুলিল্লাহ, পেনশন দ্বারা সংসার চলে। এখানেই আমার এই প্রসঙ্গটা শেষ করে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র একদিন ফাঁস হয়ে যায়। আমি ভাবছি আপনারা এই প্রশ্ন হয়তো করতে পারেন,
আমি আমার সঙ্গে একটি ফাইল এনেছি, বিস্তারিত দেখাবো বলবো না, আমি অনুরোধ করব বিজ্ঞজনেরা দেখলে এই ফাইলটা দেখার জন্য বললে আমার বাড়িতে দেখতে পারেন, বললে আপনাদের বাড়িতে ফাইল নিয়ে আসবো। যেখানে ষড়যন্ত্র করা হয়েছিল আমাকে অত্যন্ত কুপরিকল্পিতভাবে, সুপরিকল্পনা বলা হয় না, কুপরিকল্পিতভাবে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আমি যখন উমরা আদায়ে যাই আমার স্ত্রী ছেলেকে নিয়ে, ফেব্রুয়ারিতে রাজ্যসভার ইলেকশন, আমি নভেম্বরে পার্টির কাছ থেকে যথাবিহিত অনুমতি নিয়ে পার্টি হাইকমান্ডের কাছ থেকে গিয়েছিলাম, টিকিট নভেম্বর মাসে করেছিলাম, এই আছে। তারপরে সেখানে যাওয়ার পর টেলিফোনিক আলাপে আমাকে এই আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনি উমরায় গিয়েছেন, আপনি ধীরে স্থিরে উমরা সেরে আসুন, তড়িঘড়ি করবেন না। যদি হায়দর হোসেন রাজ্যসভায় হারে, আপনার এক বুটে হারবেন না, আরো 3 থেকে 4টি বুটে হারবে। সেই সময়ে আমি সেখানে বলেছিলাম অন্য কি অঙ্ক হয়ে গেছে। তারপরে আপনারা নিশ্চয় সবাই জানেন কেন হায়দর হোসেন এক আতাউর রহমানের অনুপস্থিতির কারণে হারলে 1 বুটে হারার কথা, 3টি বা 4টি বুটে কেন হারলেন। একটি তদন্ত কমিশন পার্টি লেভেলে হয়েছিল। আজ চ্যালেঞ্জ করি, কেন সেই তদন্ত কমিটির রিপোর্ট সামনে এলো না? যদি এখনো আসে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, কারা অর্থের বিনিময়ে সিনেমিনি খেলেছিল, কারা কি করেছিল। আমার চ্যালেঞ্জ গ্রহণ করার তাদের কি কোনো হিম্মত আছে? এবং সমস্ত টিকিট, আমাকে যে টিকিট দিয়ে বাতা দেওয়া হয়েছিল, আপনারা দেখবেন, ওই একটা দেখবেন 6 তারিখ আমি নভেম্বরে যে টিকিট করেছি, উমরা শেষ করে 6 ফেব্রুয়ারি আমি সেখান থেকে জিদ্দা থেকে ফেরত আসার কথা। এবং যারা উমরায় গেছেন পাসপোর্ট যাওয়ার পরে সেখানে নিয়ে যায়, আমার পাসপোর্ট জিদ্দায়। আর 5 তারিখ, এই 5 তারিখের 1 সপ্তাহ আগ থেকে আসামের বিভিন্ন মিডিয়ায় হাইকমান্ড কারা প্রচার করছেন আমি আতাউর রহমান সাহেবকে সব টিকিট দিয়ে পাঠিয়ে দিয়েছি আসার জন্য, কিন্তু কোন টিকিট আদৌ দেননি, করেননি। শেষ পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য ওই দেখেন 5 তারিখ রাত্রে, ওই 5 তারিখ 2014 রাত্রে, আমি 5 ফেব্রুয়ারি রাত্রে টিকিটটা করে আমি মদিনা শরীফের নবীজির মসজিদ থেকে নামাজ পড়ে হোটেলে গেছি। তখনই একজন ম্যানেজার, একজন আতরের দোকানের ম্যানেজার নিয়ে গিয়ে বলল, হুজুর আপনাকে কাল সকালে মদিনা শরীফ থেকে যেতে হবে দুবাই, দুবাই থেকে বোম্বে। তখন আমার সামনে বসেছিলেন মদিনা শরীফে কর্মরত শিলচর কনকপুরের একজন মানুষ, যিনি 18 বছর থেকে সেখানে চাকরি করেন। তিনি টিকিট দেখেই বললেন আমাকে, হুজুর এই ফাঁদে আপনি পা দেবেন না, আপনি দুবাইতে জেলে যেতে হবে আপনাকে। কারণ এখান থেকে আপনার পাসপোর্ট রয়েছে জিদ্দা, এখন আপনি রিজার্ভ গাড়ি নিয়ে জিদ্দা থেকে গিয়ে পাসপোর্ট নিয়ে মদিনা ফ্লাইট ধরতে পারবেন না। আর ধরলে দুবাইতে গেলে সেখানে মাত্র 2 ঘন্টার বেশ কম ইন্টারন্যাশনাল ফ্লাইটে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার সময় লাগে। এই সময় নেই, আপনি বোম্বের ফ্লাইটে উঠতে পারবেন না, দুবাইয়ের পুলিশ আপনাকে সেখানে জেলে রাখবে। সেই ভদ্রলোকের পরামর্শ এবং পাসপোর্ট জিদ্দায় থাকার জন্য আমি আসতে পারিনি, এবং আমাকে আগে বলা হয়েছিল তেমন। এই কথাগুলা দুধের মতো আগে অনেক কিছু প্রচার হয়েছে। আজ আর এ বিষয়ে আমি অনুরোধ করব, সময় নষ্ট না করে এখনো আমি সব ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত। এই টিকেটের ফাইল এবং এই টিকেটের ফাইল যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে একবার ভ্রমণ করেছেন দয়া করে দেখে নিলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এই ফাইলগুলো দিল্লি থেকে সিআইডি অফিসাররা এসে দেখে আমাকে বলেছিলেন, স্যার আমার বাড়িতে এসে বলে, স্যার আপনি মানহানির কেস করুন। আমি বলেছিলাম আমি কারো বিরুদ্ধে মানহানির কেস করতে যাব না, আমি ধৈর্য ধরবো, সবর করব, সবরের ফল একদিন পাওয়া যায়।
এখানেই আমার আলোচনা শেষ করছি।